নমস্কার। মেঘদূত মহাকবি কালিদাস। উত্তর মেঘ। হে মেঘ, এবার অলকার প্রাসাদগুলির রূপক গুণকীর্তন করছি। অলকার প্রাসাদগুলি কয়েকটি বিশেষ গুণের দিক থেকে তোমারই সমতুল্য। তোমার অন্তরে বিদ্যুৎ লুকিয়ে আছে, সেখানেও বিদ্যুতের মতো দীপ্তময়ী নারীরা আছে। তোমার গায়ে ইন্দ্রধনুর প্রকাশ হয়। সুরম্য প্রাসাদগুলিতে বিচিত্র রং বিশিষ্ট চিত্র অঙ্কিত আছে। সঙ্গীত লহরীতে প্রাসাদগুলি মুখরিত। মৃদঙ্গধ্বনি তাকে আরও শ্রুতিমধুর করে তুলেছে। তোমার বক্ষ থেকে ওই মিষ্টিমধুর গভীর ধ্বনির ঝঙ্কার তোলে। প্রাসাদের মণিখচিত সুমসৃণ ভূমি তোমারই মতো যেন জলময়। আবার আকাশ ছোঁয়া প্রাসাদগুলি যেন তোমারই মতো সুউচ্চ। হে সখা, অলকার বধূদের হস্তে লীলাকোমল শোভা বর্ধন করছে। কেশদামে কুন্দফুল গ্রথিত আর মুখমণ্ডল পুষ্পরাগের পরাগ রেণুতে পাণ্ডুবর্ণ হয়ে উঠেছে। হে সখা, অলকার বধূদের হস্তে লীলাকোমল শোভা বর্ধন করছে। কেশদামে কুন্দফুল গ্রথিত আর মুখমণ্ডল পুষ্পের পরাগরেণুতে পাণ্ডুবর্ণ হয়ে উঠেছে। তোমার সুদৃশ্য কবরীর দুধারে সদ্য প্রস্ফুটিত করুবাক ফুল শোভা পাচ্ছে। কর্ণদয়ে সুন্দর দুটো শিরীষ ফুল, সীমান্তে বর্ষার কদম্ব ফুল তার রূপ সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে রয়েছে। এবার বলছি শোনো, যে অলকার বৃক্ষরাজি কখনো পুষ্পহীন হয় না, তাতে মধুপ্রেমিক চঞ্চল ভ্রমরগুলো চতুর্দিকে গুনগুন করে গান তোলে। সেখানকার সরোবরের স্বচ্ছ জলে পদ্মফুল প্রত্যহ প্রস্ফুটিত হয়। হাঁসের ঝাঁক তাদের প্রতিনিয়ত ঘিরে রাখে। মনে হবে যেন মেঘলাপরা যুবতীর মতো সরোবরটিতে পরিপাটি করে সেজেছে। সেখানকার গৃহপালিত ময়ূরগুলির পুচ্ছ সর্বক্ষণ দীপ্তি ধারণ করছে। তাদের কেকাধ্বনি চতুর্দিকে মুখরিত হচ্ছে। সেখানে সন্ধ্যার সৌন্দর্য অতি মনোরম। উজ্জ্বল জ্যোৎস্না বিতরণ করছে। সামান্যতম অন্ধকারও ওখানে স্থান পায় না, অত্যুজ্জ্বল জ্যোৎস্নায় আলোকিত। হে মেঘ, সেখানে অল্প পরিসরে আনন্দের বহিঃপ্রকাশ, অন্য কোনো কারণে নয়। সেখানে পুষ্পবাণের আঘাতেই যত বিষাদ, অন্য কোনো তিলমাত্র দুঃখ ওখানে স্থান পায় না। ওই বিষাদটুকুও প্রিয়জনের আগমনে নিশ্চিহ্ন হয়ে যায়। যেখানে প্রণয় বিবাদ বিসম্বাদ ব্যতীত অন্য বিচ্ছেদ লক্ষিত হয় না। আবার যৌবন ভিন্ন অন্য কোনো অবস্থাও যক্ষগণ প্রাপ্ত হয় না। আরও বলছি শোনো, যে অলকার প্রাসাদভূমিতে শ্বেতমণি খচিত অসংখ্য পুষ্প ছড়িয়ে রয়েছে, তোমার মনে হবে যেন আকাশের তারাদলের বিচিত্র সমাবেশ ঘটেছে। সেখানে পরমা রূপসী নারীদের বক্ষে ধারণ করে মধুপানেরত। মধুপানকালে তোমার গুরুগম্ভীর ধ্বনির মতোই মৃদঙ্গের তানে সে বিলাস বসনভূমিতে সর্বদা পুলক বিরাজ করে। ওই অলকার মন্দাকিনীর কূলে যক্ষ ললনাগণ খেলায় মগ্ন। স্বর্ণ রেণুতুল্য মুঠো মুঠো বালুকা নিক্ষেপ করে মণিমাণিক্য ঢেকে ফেলতে হবে। তারপর ছুটোছুটি করে সেখান থেকে কি সে মণিমাণিক্য খুঁজে আনতে হবে। এটাই হচ্ছে খেলার পদ্ধতি। যক্ষ ললনাগন্ধে রূপ সৌন্দর্য মনোলোভা দেবতাদের আকাঙ্ক্ষিত। খেলা চলাকালীন মন্দাকিনীর জল বেয়ে উঠে আসা আর্দ্র বায়ু তাদের সেবায় লিপ্ত হয়। দুকূলে অবস্থিত মন্দার বৃক্ষের স্নিগ্ধ ছায়া তাদের রৌদ্রতাপ দূরীভূত করে দেয়। সে শান্তি ও সুন্দর পরিবেশ ভোগে লিপ্ত রূপসীগণ অন্তর যখন আবেগ উদ্বেলিত হয়ে ওঠে, তাদের পটন নির্মিত দেহাবরণ সহজেই দেহচ্যুত হয়ে পড়ে। কোটি দেশে বস্ত্রখণ্ড প্রায় গ্রন্থিমুক্ত হয়ে আসে। সে মুক্ত প্রায় গ্রন্থি অনুরাগবশত চাঞ্চল্য ও কম্পিত হস্তে প্রিয়তমগণের হস্তে ধারণ করে ফেলে, আকর্ষণ করেন। সে মুহূর্তে লজ্জা বিনম্র রূপসীগণ এক মুঠো ধূলিপ্রায় পদার্থ তুলে নিয়ে প্রদীপের উজ্জ্বল শিখার উপর নিক্ষেপ করেন। কিন্তু হায়, তাদের সে প্রায়শ ব্যর্থতার পর্যবেসিত হয়ে যায়। এ যেন হতেই হবে, এ যে রত্নপ্রদীপ, নেভাবে সাধ্য কী? অলকার আকাশচুম্বী সুদৃশ্য প্রাসাদগুলির উপরের তলার গুহা অভ্যন্তরে কত সব বিচিত্র চিত্র অঙ্কিত আছে। মেঘের টুকরোগুলো বাতাসের গতিতে সেখানে গিয়ে জলবিন্দু ছড়িয়ে দিয়ে চিত্রগুলোর সৌন্দর্য ম্লান করে দেয়। তারপর মেঘের টুকরোগুলো আতঙ্কিত হয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। সে জমাট বাঁধা ধোঁয়া জানালা দিয়ে বেরোচ্ছে। এবার বলছি অলকার রত্ন মন্দিরের সজ্জার কথা। সজ্জার উপরে বেছানা রয়েছে মণিমুক্ত খচিত সুদৃশ্য ঝালর। বহুমূল্য চন্দ্রকান্ত মণি তাতে ঝুলন্ত অবস্থায় থেকে শোভা বৃদ্ধি করছে। শুক্লপক্ষের রাত্র মেঘের অবরোধহীন অত্যুজ্জ্বল চাঁদের কিরণে সে চন্দ্রকান্ত মণির গায়ে মাখামাখি হয়। সে মুহূর্তে তার গা বেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জলবিন্দু ঝরে পড়তে থাকে। কুসুম কোমল শয্যায় প্রিয়তমের নিবিড় আলিঙ্গনে রতিক্রিয়ায় পরিশ্রান্ত নারীরা অঙ্গ ওই জলবিন্দু সিঞ্চনে শীতল হয়। এবার বলছি অলকার কামাতুর ব্যক্তিদের কথা। তাদের ঘরে সর্বদা অক্ষয় রত্ন রক্ষিত থাকে।
কুবের প্রাসাদের বহির্ভাগে বেভ্রাজ নামে পরিচিত এক উপবন বর্তমান। সেখানে কামপিয়াসীরা এসে জড়ো হয়, কত সব বিচিত্র কথা গল্প বলাবলি করে সময় অতিবাহিত করে। এই সময় তাদের সঙ্গদান করেন অপ্সরা ও কিন্নরগণ। কিন্নরগণ সুমধুর কণ্ঠে অলকাধিপতি কুবেরের যশগাথা গান করেন এবং বন্দনা করেন। রাত্রির অন্ধকার নেমে এলে অলকার অভিসারিকারা যখন দলবদ্ধ হয়ে যাত্রা করে, তখন দ্রুতগতির কারণে তাদের অলকাস্থিত মন্দার ফুল ঝরে ঝরে পড়তে থাকে, আর চন্দন প্রভৃতি গন্ধদ্রব্য দ্বারা দেহে আঁকা লতাপাতার বিচিত্র চিত্র ঝরে পড়ে। কোথায় কর্ণোদয় থেকে পড়ে যাওয়া স্বর্ণালঙ্কার ধুলায় গড়াগড়ি যায়, আবার কোথাও বা স্তনচ্যুত হয়ে মুক্তমালা, আবার কখনো নিটোল স্তনের চাপে গলার স্বর্ণহাল ছিঁড়ে পথের ধুলায় পড়ে থাকে। তাই সূর্য উদিত হলেই সবাই অনুমান করতে পারে কোন কোন নারীরা রাত্রে তাদের সঙ্গদান করেছিলেন। ওই অলকার কুবের প্রাসাদের বহিস্তত উপবেশে চন্দ্রশেখর অবস্থান করেছেন। তিনি কুবেরের বান্ধব। ভীত সন্ত্রস্ত হয়ে মদন তার সারিবদ্ধভাবে ভ্রমরের পুষ্পধনু সঙ্গ করে সেখানে উপস্থিত হন না। উপবনেরা সুচতুরা রূপবতীগণ কামপিয়াসীগণের প্রতি চঞ্চল্য দৃষ্টি ও কটাক্ষপাত করেন। এইভাবেই মদনের বাসনা সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে। ওই অলকার কুবের প্রাসাদের বহিস্তত উপবন চন্দ্রশেখর অবস্থান করছেন। তিনি কুবেরের বান্ধব। ভীত স্বতন্ত্র হয়ে মদন তার সারিবদ্ধ ভ্রমরের পুষ্পধনু সঙ্গ করে সেখানে উপস্থিত হন না। উপবনেরা সুচতুরা রূপবতীগণ কামপিয়াসীদের প্রতি চঞ্চল্য দৃষ্টি ও কটাক্ষপাত করেন। এভাবেই মদনের বাসনা সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে। ওই অলকার নারীদের দেহ বিলাসের যাবতীয় উপকরণ কেবলমাত্র কল্পবৃক্ষেই সরবরাহ করেন। কত সব বিচিত্র পরিচ্ছদ ও অলঙ্কার চোখে বিভ্রম সৃষ্টিকারী অনুকূল কারণবাড়ি পল্লবসহ সদ্য প্রস্ফুটিত পুষ্পরাশি চরণকমল চিত্রিত করার উপযোগী তরল রঞ্জক দ্রব্য। হে সখা, ওই আলোকতেই কুবেরের প্রাসাদের উত্তর দিকে আমার আবাসস্থল দূর থেকেই চোখে পড়ে। ইন্দ্রধনুর মনোহর তোরণ দেখতে পাবে আমার আবাস বহির্ভাগে। অনতিদূরে রয়েছে ছোট্ট একটি মন্দার বৃক্ষ। আমার পত্নী পালিত পুত্রের মতোই তাকে যত্নের দ্বারা বাঁচিয়ে রেখেছে, দেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। গাছটি এতই ছোট যে হাত দিয়েই শাখা পোশাখা স্পর্শ করা যায়। আমার আবাসস্থলের সুন্দর একটি দিঘি রয়েছে, তার সিঁড়িগুলো মকরত শিলায় তৈরি। পদ্মের মিনারের উপর স্নিগ্ধ বৈদুর্যমণি বর্তমান। ওই দিঘির স্বচ্ছ জল বাস করে হাঁসের ঝাঁক। বর্ষায় তোমাকে দেখে ক্লান্তি অনুমোদন হয় বলে তারা অনতিদূরের মানস সরোবরে যান না। ওই দিঘির পাড়ে এক ক্রিয়া পর্বত অবস্থিত। তার শৃঙ্গটি কোমল ইন্দ্রনীল মণি দ্বারা নির্মিত। স্বর্ণের কদলীবন তার চারিদিক বেষ্টিত করে রেখেছে। তাই পর্বতটি দর্শনীয় হয়ে উঠেছে, আর তা আমার পত্নীর কাছে বড়ই পছন্দ। তোমার নীল দেহবায়বের চতুর্দিকে যখন অত্যুজ্জ্বল বিদ্যুতের ঝিলিক খেলতে থাকে, তখন ওই পর্বতের কথাই আমি অত্যন্ত ব্যথাহতভাবে মনে ভাবি। ওই দিঘির ধারে করুবক গাছের বেড়া রয়েছে। একটি মাধবী বিতানও দেখতে পাবে। মাধবী বিতানের অনতিদূরে দুটি বৃক্ষ রয়েছে। তাদের একটি রক্তাশোক বাতাস প্রবাহিত হলে ওর পল্লবে কম্পনের সৃষ্টি হয়। দ্বিতীয় বকুল, চমৎকার দেখতে। অশোক আমার মতোই তোমার সখীর অর্থাৎ আমার প্রেয়সীর বামচারণের আঘাত কামনা করছে। দ্বিতীয়টি আমারই মতো তোমার সখীর মুখের মদিরা কামনা ব্যক্ত করছে। ওই বৃক্ষ দুটির মধ্যে একটি স্বর্ণ নির্মিত দ্বার বা দ্বারের নিম্নাংশ গাঢ় সবুজ মণি দিয়ে বাঁধানো, আর ঊর্ধ্বাংশে স্ফটিকের দ্বার শোভা। দিনের শেষে সন্ধ্যায় তোমার বন্ধু নীলকণ্ঠ ময়ূর উড়ে এসে ওই দ্বারের ওপর বসে, আর আমার প্রেয়সী করতালির মাধ্যমে তাকে নাচায়। তার অলঙ্কারের মিষ্টি মধুর ধনু নাচের ছন্দকে অধিকতর মধুর করে তোলে। হে সখা, এইসব কথা স্মরণ রেখেও আমার আবাসস্থলের দ্বারে অঙ্কিত একটি শঙ্খ পদ্ম দেখে আমার বাড়িটি চিনতে তোমার অসুবিধা হবে না। আমার অবর্তমানে সেই বাসস্থল আজ হতশ্রী। সূর্য ডুবে গেলে পদ্ম কি আর সে সৌন্দর্য ধরে রাখতে পারে? দ্রুত অবতরণ করার জন্য তোমাকে হস্তিক শিশুর ন্যায় ক্ষুদ্র আকারে প্রথমে যে ক্রিয়াশৈলের কথা ব্যক্ত করেছি, ওই ক্রিয়াশৈলের সুদৃশ্য সানুদেশে এসে অবস্থান করতে হবে। তারপর তোমার বিদ্যুতের আলোকছটা হালকাভাবে ঘরের মধ্যে প্রবেশ করাবে। জোনাকির ঝাঁক যেমন মিটমিট করে আলো বিতরণ করে, ঠিক তেমনিও তুমিও হালকা আলো ছড়িয়ে দিয়ে মিটমিট করে বিদ্যুতের চোখে দেখার কাজ সেরে নেবে। যাকে তুমি দেখতে পাবে তিনি উদ্ভিন্ন, যৌবনা, শ্যামলা বরণ। পাকা ডালিমের বীজের মতো তার দাঁত, পাকা ফলের মতোই তার অধর,
কটিদেশে শীর্ণ, নাভি সুগভীর, নিতম্বের ভারে মন্থর, তার গতি স্তনভারের সম্মুখে ঝুঁকে পড়েছেন। তোমার মনে বদ্ধমূল ধারণা জন্মাবে, যুবতী সৃষ্টিতে তিনি বিধাতা পুরুষের প্রথম আদর্শ রূপে বিবেচিত। তিনি আমার দ্বিতীয় যৌবন রূপে গণ্য। তিনি আমার অর্ধাঙ্গিনী, পার্শ্বচারিণী। তাকে ফেলে দূরে বাস করতে চক্রবাককে ছেড়ে চক্রবাকীর মতোই তিনি একা, প্রয়োজনাতিরিক্ত কথা বলেন না। নির্মম কঠিন বিরহ ব্যথার মধ্যে দিয়ে তার যৌবনের মূল্যবান দিনগুলো অতিবাহিত হচ্ছে। গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছেন। আমার ভয় হচ্ছে বুঝিবা তুষার পীড়িত পদ্মের মতোই তার সেই রূপ সৌন্দর্যের পরিবর্তন হয়েছে। হে সখা, তিনি অনবরত চোখের জল ফেলে ফেলে চোখ ফুলিয়ে ফেলেছেন। দৃষ্টি হয়েছে জ্যোতিহীন, ঘন ঘন নিঃশ্বাসের উষ্ণতায় তার ঠোঁট দুটি বিবর্ণ। কেশ দামে নেমে এসেছে, মুখমণ্ডল ঢেকে দিয়েছে। হাতের উপর মাথা রেখে বিষণ্ণ মনে শুয়ে থাকা আমার প্রেয়সীর মুখটি দেখলে তোমার মনে হবে চাঁদকে তুমি আবৃত করে রাখলে যে অবস্থা প্রাপ্ত হয় সেই অবস্থাই তার হয়েছে। তুমি হয়তো দেখতে পাবে প্রেয়সী আমার পূজা অনুষ্ঠানে মগ্ন। আমার মঙ্গল কামনা করে তার এই প্রয়াস, আমারই বিরহকাতর রূপ কল্পনা, তারই ছবি আঁকায় মগ্ন। নইলে সে মধুমক্ষিকাকে কাতর প্রশ্ন করছে, ওগো রসের আধার, তুমি তো তার প্রিয় পাত্র বলে বিবেচিত হতে। তার কথা কি তোমার মনের কোণে ভেসে ওঠে? আবারও এমনও হতে পারে দেখবে প্রেয়সী আমার মলিন বসনে আবৃত হয়ে বীণাটি কোলে তুলে নিয়ে বিষাদের গানে মগ্ন। সে গানের কথা সুর তার নিজেরই রচনা। লক্ষ্য করলে তোমার নজরে পড়বে গান গাওয়ার সময় চোখের জলে বীণার তার ভিজছে, বারবার চোখের জল মুছে ফেলার চেষ্টা করছে। নিজেরই রচিত কথা ও সুর বিস্মৃত হচ্ছেন। আবারও এমন হতে পারে তুমি দেখতে পাবে দরজার পাশেই এক উঁচু আসনের উপর সে বিরহের দিন থেকে প্রতিদিন একটি করে ফুল জমাতে জমাতে এতদিনে ফুলের স্তূপ রচিত হয়েছে, তা তিনি গুনে গুনে দেখছেন। বিরহের দিন ফুরোতে আর কত মাস, কত দিন রয়েছে। আবার হয়তো দেখতে পাবে ধ্যানের মাধ্যমে আমাকে কল্পনা করে আমার সঙ্গ সুখে মগ্ন। আমার প্রেয়সীর সঙ্গে যখন আমার ছাড়াছাড়ি হয় তখন এসব মাধ্যম অবলম্বন করেই বিরহ কাতরা রমণী আত্মপ্রসাদ লাভ করে। দিবাভাগে বিভিন্ন কাজ হতে থাকে, তাই তোমার বান্ধবী তখন বিচ্ছেদ ব্যথায় তেমন কাতর হন না। আর রাত্রির অন্ধকার নেমে এলে তখন চিত্ত বিনোদনের কোনো পথ থাকে না। আমার বার্তা প্রমাণ করে তাকে উৎকণ্ঠমুক্ত করতে গিয়ে রাত্রিতে জানালায় বসে সতীসাধ্যিকে প্রত্যক্ষ করো। তুমি তখন স্পষ্ট দেখতে পাবে তিনি মেঝেতে শুয়ে বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন। হে মেঘ, আমার দৃঢ় বিশ্বাস প্রেয়সী আজ মানসিক যন্ত্রণায় মগ্ন, রুগ্না, শীর্ণ কায়া, বিরহ শয্যার এক পাশে তিনি আশ্রয় নিয়েছেন। পূব আকাশের শেষ প্রান্তে যেমন চন্দ্রের কিরণকে ক্ষীণ দেখায়, ঠিক তারই দেহবায়ু ক্ষীণতর হয়েছে। মিলনের দিনে তিনি মনের স্বাদে আমোদে আহ্লাদে রাত্রি কাটিয়ে দিতেন। চোখের পলকে যেন সে রাত্রি ফুরিয়ে যেত। আজ বিচ্ছেদের মুহূর্তে সে রাত্রি তাকে চোখের জলের মধ্যে দিয়ে পাড়ি দিতে হচ্ছে। বিচ্ছেদের ব্যথা বেদনা কত দীর্ঘ হয় একটিবার ভেবে দেখো। জানালা পথে চাঁদের কিরণ ঘরের আলোতে মেঝেতে লুটিয়ে পড়ে। পূর্ব প্রেম প্রীতি বুকে থাকায় সেদিক তাকিয়ে আবার শোকসন্তপ্ত চোখে মণি দুটি ফুরিয়ে আনছেন পড়ছেন, কিন্তু সক্ষম হচ্ছেন না। তার চোখের পাতা এই মুহূর্তে বন্ধ নয়, আবার খোলাও নয়। মেঘলা দিনে স্থলপদ্ম যেমন আধফোটা অবস্থায় থাকে, তার চোখ দুটিও ঠিক তেমনি অবস্থাতেই থাকে। হে সখা, লক্ষ্য করলে তোমার চোখে পড়বে তার সুঢৌল অধর উষ্ণ নিঃশ্বাসে প্রবাহিত হওয়া মলিন রূপ প্রান্ত হয়েছে। তেলের সংস্পর্শহীন স্থানে তার সীমান্তের দুপাশের কেশদাম অবশ্যই রুক্ষভাব প্রাপ্ত হয়েছে। সে কেশদাম ছড়িয়ে পড়েছে। স্বপ্নের মাধ্যমে যদি আমার সান্নিধ্য লাভ সম্ভব হয় সে আকাঙ্ক্ষা। সে চোখের পাতায় নিদ্রা কামনা করে, কিন্তু চোখ দুটি জলে ভরে থাকে, তাই নিদ্রা আসবে কি করে? মনে মনে বিরহের সে প্রথম দিনের কথা মালা ফেলে দিয়ে কেশদাম বাঁধা হয়েছিল। অভিশাপ কেটে গেলে আমি শোক থেকে মুক্ত করে সে বাঁধন যত্ন করে খুলে দেব। সে কেশদামের বাঁধন সে ক্লান্ত আঙুলের নখগুলো কাটা হয়ে ওঠেনি। সে নখগুলো দিয়েই সে তার কাঁধে ঝুলে পড়া কেশদাম ও বেণীগুলো অন্যত্র নিয়ে যাচ্ছে। দেহের যাবতীয় অলঙ্কারাদি একে একে খুলে ফেলেছেন। অবর্ণনীয় ব্যথা বেদনায় তিনি নিজ দেহটিকে বারবার শয্যাতলে নিয়ে যাচ্ছেন। বিশ্বাস করো, আমার পত্নী প্রেমের সৌভাগ্যের বর্ণনা দিতে গিয়ে এতটুকু বাড়িয়ে না ফুলিয়ে ফাঁপিয়ে বলছি না। তাকে দেখা মাত্রই তোমাকে অশ্রুপাত করতেই হবে, কারণ স্নেহ মায়া মমতা যাদের অন্তরে বিরাজমান তারা অন্যের ব্যথা বেদনার কাতর হবেই।
তোমার বান্ধবীর মনের খবর আমি রাখি বলেই বলতে ইচ্ছে হচ্ছে, তিনি অবশ্যই প্রথম বিচ্ছেদে এমন কাতর হয়ে পড়েছেন। আমার প্রতিটি কথার সত্যতা সম্বন্ধে তোমার যদি এতটুকু দ্বিধা থেকে থাকে, তবে অচিরেই তার অবসান হবে, দেখে নিও। আবার বলি শোনো, তার কুন্তলা চূর্ণ দু চোখের কোণে এসে ভিড় করেছে। তার চোখ দুটোতে আবার কাজল রেখা পড়েনি। অনবরত অশ্রুপাতের কোন ভ্রুভঙ্গিও দেখতে পাবে না। তুমি তার কাছে এগিয়ে এলে দেখতে পাবে চোখের ঊর্ধ্বাংশে স্পন্দন লক্ষ্য করবে। এই পরিস্থিতিতে তোমার মনে হবে জলের নিচে মাছের আনাগোনায় প্রস্ফুটিত পদ্মের পাপড়িগুলো মৃদু স্পন্দন হচ্ছে। হে সখা, আমার প্রেয়সী তোমাকে দেখলে সুপক্ষ কদলী গুচ্ছের মতো বা ঘুরু ঘন ঘন কাঁপতে থাকবে। সে উড়ুতে তখন আর আমার নখাগ্রের ছাপ পড়ে না। আগে আগে সে কটিদেশে যে মুক্তার ঝালর ব্যবহার করত, তাকে আজ ফেলে দিয়েছে। ভোগ বাসনা পূর্ণ করার পর আমি যে উড়ুতে স্বস্তিতে মস্তক স্থাপন করতাম, হে মেঘ, সে সময় যদি দেখো তিনি সুখ নিদ্রায় মগ্ন, তবে গর্জন না করে, তবে পিছনের দিকে সামনে সরে গিয়ে এক প্রহর প্রতীক্ষায় থেকো। হয়তো লক্ষ্য করবে স্বপ্নের ঘোরে তিনি আমাকে দেখছেন বা আবেগে ভরে আমাকে আলিঙ্গনাবদ্ধ করছেন। ঠিক অমনি সময়ে আচমকা তার ঘুম ভেঙে গেলে আলিঙ্গনাবদ্ধ আমার কণ্ঠদেশ থেকে তার বাহুদ্বয়ের বন্ধন হালকা হয়ে যাবার কথা, কিন্তু এমনটি যেন না ঘটে। অতি প্রত্যুষে তোমার জলের ছোঁয়া পাওয়া ঠান্ডা বাতাস বইতে থাকলে যেমন মালতী ফুলের কুড়োগুলো এক এক করে ফুটতে থাকে, তেমনি তোমার জলকণায় ভেজা ঠান্ডা বাতাস তার দেহপল্লবে স্পর্শ করা মাত্র ঘুম ভেঙে যাবে। তোমার বিদ্যুৎ তখন কিন্তু দূরে সরিয়ে রেখো। বন্ধু, তুমি যখন ধীর মন্থর গতিতে এসে জানালায় অবস্থান করবে, তখন তিনি অপলক চোখে তোমার দিকে চেয়ে থাকবেন। তুমি ধীরে সুস্থে মৃদুমন্দ ধ্বনিতে আমার প্রেয়সীর সঙ্গে গল্প কথা জুড়ে দেবে। তাকে সম্বোধন করতে গিয়ে তাকে বলবে, হে অবিধবে, আমি তোমার প্রতিদেবতার বান্ধব। তোমার পতির কিছু বার্তা আমি বহন করে নিয়ে এসেছি। দূরবাসী ঘরের দিকে পা বাড়ায়, তখন আমি গুরুগম্ভীর ও সুমধুর ধ্বনির সৃষ্টি করি, যাতে তারা দেরি না করে দ্রুতগতিতে বাড়ির দিকে হাঁটে। এ বক্তব্য রাখা মাত্রই পবননন্দন বীর হনুমান শ্রীরামচন্দ্রের বার্তা নিয়ে বনের শোকাকুলা সীতাদেবীর কাছে হাজির হলে তিনি যেমন চোখের তারায় অত্যগ্র আগ্রহের ছাপ এঁকে দিয়েছিলেন, আমার প্রেয়সীও ঠিক তেমনই আগ্রহের আবেগ মিশ্রিত দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন। তাদেরকে সাদর আমন্ত্রণ জানাবেন। মনোযোগী সহকারে তোমার বক্তব্য শুনতে থাকবেন। পতির বান্ধবের মুখে মুখে প্রাণেশ্বরের বার্তালাপ করে আর পতির সঙ্গে মিলন সে একই কথা। আমার স্বনিবন্ধ অনুরোধ এবং নিজের মঙ্গলের কথা চিন্তা করে তাকে কিন্তু এ কথা বলবে, রামগিরি আশ্রমে তোমার প্রাণেশ্বর সুস্থ দেহে অবস্থান করছে। তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ায় তোমার কুশল বার্তা নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। যে কোনো মুহূর্তে প্রাণীর সংকট মুহূর্ত উপস্থিত হতে পারে, তাই সর্বাগ্রে কুশল বার্তা আদান প্রদান করে নেওয়াই উচিত। আর তাকে বলবে, আর দেহবায়ক তোমারই মতো শীর্ণকায় হয়ে গেছে। বিচ্ছেদ জ্বালায় তার দেহ তন্তুও তোমার মতোই শুকিয়ে গেছে। তোমার জন্য তার দুশ্চিন্তা যেমন দুর্ভাবনা, তেমন তার জন্য ঠিকই তাই। তোমার দীর্ঘশ্বাস যেমন বিচ্ছেদ জ্বালায় তপ্ত, আর শ্বাসবায়ু যেমন তপ্ত তাপ জ্বালায় দগ্ধে মরছে, কিন্তু তোমার একান্ত প্রিয়জন প্রতিকূল দৈবের কোপে আজ দূরবাসী। ক্ষণিকের জন্য মিলনও সম্ভব না। সে আজ সংকল্পের মাধ্যমে মনে মনে তোমার সঙ্গে মিলিত হতে উৎসুক। হে সখা, তার সঙ্গে দেখা হলে বলবে, বান্ধবীদের সঙ্গে যে কথা প্রকাশ্যে বলা যায়, সে কথা একমাত্র তোমার মুখ স্পর্শের লোভেই তোমার কানে কানে বলার জন্য তার মধ্যে অত্যগ্র আগ্রহ ও চাঞ্চল্য প্রকাশ পেত। আজ সে এত দূরে অবস্থান করেছে, যেখানে থেকে কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছয় না, তোমাকে দেখাও সম্ভব হয় না। আজ সে হৃদয়ের নিরবিচ্ছিন্ন উদ্বেগ ও উৎকণ্ঠা নিংড়ে কিছু কথা আমার মারফত পাঠিয়ে দিয়েছে। আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাতর মিনতি জানিয়েছে। তোমার দেহ সৌষ্ঠব অতুলনীয়, তুমি সত্যি অনন্য, হরিণের মতো চোক্তি চপল তোমার দৃষ্টিপাত, তোমার মুখের শোভা চন্দ্রসম, ময়ূরপুচ্ছের শোভা তোমার কেশদাম ধরে রেখেছে, তোমার ভ্রুভঙ্গি শীর্ণকায় নদীর ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ তুল্য। সব কিছু সুন্দর বস্তুর মধ্যে তোমার দেহ সৌষ্ঠবের মিল নজরে পড়ে, কিন্তু হায়, তোমার সবগুলো বৈশিষ্ট্য অন্য একটি বস্তুর মধ্যে খুঁজে পাওয়া যায় না। ওই যে বললাম তুমি অনন্যা। আমি লাল মাটি দিয়ে পাহাড়ের গায়ে প্রণয় কলহে কুপিতা তোমার মূর্তি অঙ্কন করি, আর সে সঙ্গে তোমার চরণে পতিত আমার নিজের মূর্তিটিও আঁকতে পারি, কিন্তু
হায় পারি না। চোখের কোণে ভিড় করে আসা জলে আমার দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে। শোনো, চিত্রের মাধ্যমেও মিলন ঘটা সম্ভব, কিন্তু নিষ্ঠুর বিধাতা পুরুষের বুঝি তাও সহ্য হয় না। হে প্রেয়সী মধুমিতা, আমার স্বপ্নের মধ্যে দিয়ে তোমাকে কাছে পেলে নিবিড় আলিঙ্গনের বাসনা নিয়ে শূন্যে হাত বাড়িয়ে তোমাকে ধরতে চেষ্টা করি। আমার এই অবস্থা দেখে বনদেবতাগণ মর্মাহত হন। মুক্তাবিন্দুর মতো অস্ত্রবিন্দু তরুপল্লবে বর্ষণ করে সমবেদনা প্রকাশ করেন। উত্তর দিক থেকে তুষারগিরি বায়ু প্রবাহিত হয়ে থাকে। বায়ু প্রবাহের ফলে দেবদারু ছোট ছোট কুড়ি থেকে নির্গত ক্ষীরের মধুর গন্ধে বায়ু আমোদিত হয়ে যায়। সে বায়ু আমি দুহাত বাড়িয়ে আলিঙ্গন করি। তখন মনে মনে ভাবি, তোমার সর্বাঙ্গ হয়তো সে বায়ু স্পর্শ করে রয়েছে। হে প্রেয়সী, সবাই জানে রাত্রি ত্রিজামা, কিন্তু আমার কাছে দীর্ঘ জামা। আমি অস্থির চিত্তে ভাবি, কি করলে নিমিষের মধ্যে রাত্রি শেষ হয়ে যেতে পারে। আরও ভাবি, সব অবস্থাতেই দিনের উত্তাপ হ্রাস পেতে পারে। কিন্তু হায়, আমার এই প্রার্থনা তো কিছুতেই পূর্ণ হবার নয়। হে চকিত চপল নয়না, তোমার বিচ্ছেদ বেদনার নিদারুণ উত্তাপে আমার মন প্রাণ হতাশায় জর্জরিত। আমি অনেক ভেবেছি, শেষ পর্যন্ত হতাশ হয়ে নিজেই নিজেকে প্রবোধ দিয়েছি আর বলেছি, হে প্রেয়সী আমার, তুমিও একবার মূর্ছে পড়ো না। বলো তো, কার ভাগ্যে কি চিরস্থায়ী সুখ বা দুঃখ ঘটে? মানুষের পরিস্থিতির চাকার শেষ প্রান্তের মতোই কখনো উপর আবার কখনো বা নিচে, এভাবেই ঘুরতে থাকে। প্রভু নারায়ণ যেদিন শেষ নাগের শয্যা ত্যাগ করে গত্রোত্থান করবেন, সেদিন আমার অভিশাপ মোচন হবে। কোনো রকম দাঁতে দাঁত দিয়ে অবশিষ্ট 4টি মাস পার করে দাও। সে পরিণতি শরতের জ্যোৎস্নায় উজ্জ্বল রাত্রে অন্তরের অন্তঃস্থল শত কামনার জাল বুনছি, সবই পূরণ করব। আর তার কথাও আছে, সে বলেছে, এক রাত্রে তুমি আমার সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিলে। হঠাৎ তুমি সরবে কেঁদে জেগে উঠলে। আমি যখন উৎকণ্ঠা প্রকাশ করে বারবার তোমার কান্নার কারণ জানতে চাইলাম, তুমি তখন মুচকি হেসে বলে উঠেছিলে, দুশ্চরিত্র আমি। তখন আমায় বলেছিলে, দুশ্চরিত্র আমি। স্বপ্নে দেখলাম তুমি অন্য কোনো এক পুরুষের সঙ্গে প্রেম বিনিময়ে লিপ্ত আর আলিঙ্গনাবদ্ধ। হে হরিণ নয়না, তোমাকে এসব অভিজ্ঞান প্রদান করেছি দেখে তুমি সহজেই অনুমান করতে পারছো আমার সার্বিক কুশল। কারো মুখে আমার সম্বন্ধে কুৎসিত কথা শুনলে তুমি আমার প্রতি বীতশ্রদ্ধ হও না, অবিশ্বাসের চোখেও তাকিও না। কথাই আছে, এর পিছনে কারণ যাই থাক না কেন, বিচ্ছেদ বা বিরহের প্রেম মলিন হয়, ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু আসল কথা কি জানো, বিরহে ভোগ বিরহিত হওয়ার ইষ্টপাত্র স্নেহের উদ্রেক ও সঞ্চয় হওয়ার অগাধ প্রেম বাড়ি সৃষ্টি করে। ওহে মেঘ, ওহে সখা, প্রথম বিরহে মূর্ছে পড়ো। তোমার বান্ধবীকে এইভাবে আশ্বস্ত করতে চেষ্টা করবে, মহাদেবের বৃষ কর্তৃক উৎখাত কৈলাস শৃঙ্গ থেকে তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। আর একটি কথা, কৈলাস ছেড়ে আবার সময়ে কোনো না কোনো স্মৃতিচিহ্ন বহন করে এনো, আর তার কুশল বার্তা প্রদান করে আমার প্রাণধ্বনিটি রক্ষা করো। আর আর কাক ডাকা সকলে প্রস্ফুটিত কুন্দফুল যেমন বৃন্তচ্যুত হয়ে ভুলণ্ঠিত হয়, আমিও একই দশা প্রাপ্ত হয়েছি। হে বন্ধুবৎসল, আমার বন্ধুর দুঃসময়ে এ কাজটি করে নিয়ে পরম উপকার সাধন করবে কি করে, তবে বলবে, প্রতিশ্রুতি না দিলেও আমার তেমন কিছু মাথা ব্যথা নেই। আমি তো ভালোই জানি, চাতক যখন তোমার কাছে এক ফোঁটা জলের জন্য কাতর মিনতি জানায়, তখন তুমি মুখ বুঝলেই তার প্রার্থনা পূরণ করো, জল দান করো। হে মেঘ, হ্যাঁ, কথায় আছে, মহান আদর্শের পূজারীরা এমনটিই করে থাকেন। তার কাজ সম্পন্ন করে তবে মুখ খোলেন। হে সখা, আমি তোমার কাছে অসংগত প্রার্থনা করছি, বারবার অনুরোধ করছি, আমাদের বন্ধুত্বের জন্যই হোক, অথবা আমার মতো একজন বিপদাপন্নের প্রতি সহানুভূতিবশতই হোক, আবার এ বার্তা পৌঁছে দেওয়ার কাজটি তুমি সেরে ফেলো। বন্ধুর হয়ে কাজ সম্পাদন করার পর তোমার নিজের কথা ভেবো। সদ্য আগত বর্ষার সৌন্দর্যে নিজেকে সাজিয়ে নিয়ে একের পর এক তোমার বাঞ্ছিত দেশগুলো পর্যটন করে বেরিও। তারপর বিদ্যুৎ প্রেয়সীর মঙ্গল হোক, মুহূর্তকালের জন্য তার সঙ্গে তোমার যেন বিচ্ছেদ না ঘটে, বিচ্ছেদ জ্বালায় দগ্ধে মরতে যেন না হয়। তোমাদের প্রেম দীর্ঘস্থায়ী হোক। হে সখা, সুখকর হোক তোমাদের চলার পথ। নমস্কার। সমাপ্ত। উত্তর মেঘ।